ইথান কোপেক একজন এয়ারপোর্টের সিকিউরিটি অফিসার। তার স্ক্যানিং মেশিনে সে দেখতে পায় একটা ব্যাগে একটা খতরনাক ওয়েপেন রাখা আছে। সে এখন ওই ব্যাগটাকে আটকাতে চায়, কিন্তু সে চাইলেও সেটাকে আটকাতে পারছিল না, কারণ একটা টেরোরিস্ট তাকে অর্ডার দিয়েছিল সে যদি ওই ব্যাগটাকে আটকায় তাহলে তার গার্লফ্রেন্ডকে সে মেরে ফেলবে। কিন্তু ইথান যদি ওই ব্যাগটাকে না আটকায় তাহলে এয়ারপোর্টে থাকা হাজার হাজার মানুষ মারা যাবে। ইথান কি শেষ পর্যন্ত পেরেছিল সেই ব্যাগটাকে আটকাতে? বন্ধুরা, আমি রয়েছে মিঠুন আপনাদের সাথে। সিনেমাবাজিতে আজ যে মুভিটির গল্প আপনাদেরকে বলবো, এই মুভিটির নাম ক্যারি অন, যেটা 2024 সালে রিলিজ হয়েছে। আর এই মুভিতে এমন একটা বায়ো ওয়েপেন দেখানো হয়েছে যেটা দেখলে আপনার গা শিউরে উঠবে। তাহলে শুরু করা যাক আজকে এই দুর্দান্ত থ্রিলিং এ ভরা মুভিটা। তো এটা ছিল একটা ক্রিসমাসের রাত। এখানে আমরা ক্রিসমাস ট্রির একটা দোকান দেখতে পাই, আর একজন লোক ট্যাক্সি থেকে নামে আর হাতে টাকার ব্যাগ নিয়ে সেই ক্রিসমাস ট্রির দোকানে যায়, যার নাম হলো মার্কো। ভেতরে দোকানের মালিক এবং তার ভাইপো ছিল। দোকানের মালিকটা একটু মোটা ছিল। মার্কো সেখানে গিয়ে টেবিলের উপর একটা বন্দুক আর টাকার ব্যাগ রাখে। তখন দোকানের মালিক তার ভাইপোকে বাইরে যেতে বলে। এবার সেই মোটা লোকটা মার্কোকে বলে, নভিযোগ আদায় করাটা এতটা কঠিন ছিল না, শুধুমাত্র কাস্টম অফিসারকে ডবল টাকা দিতে হয়েছে। কিন্তু মার্কো কোনো কথা বলে না। তখন মোটা লোকটা ওই ব্যাগটা খুলে টাকা চেক করে, আর তারপর সে প্যান্টের পকেট থেকে একটা গাড়ির চাবি বের করে আর সেটা মার্কোকে দিয়ে দেয়। সে বলে, দোকানের পেছনে একটা নীল কালারের BMW গাড়ি রয়েছে, যার ভেতরে তোমার সেই নভিযোগ রাখা আছে। এই নভিযোগ কি সেটা আমরা পরে জানতে পারবো। কিন্তু মোটা লোকটা যখনই তার হাত নাকের কাছে নিয়ে যায় তখনই তার দম বন্ধ হয়ে আসে আর তার নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে, আর সেখানেই সে মুখ থুবড়ে পড়ে মরে যায়। তখন সেই মোটা লোকটার ভাইপো চিৎকার করে দৌড়ে সেদিকে আসতে যায়, আর সাথে সাথে মার্কো তাকে গুলি করে আর সে ওখানেই মারা যায়। মার্কো এবার সেখান থেকে একটা লাল কালারের ক্রিসমাস রিবন তুলে নেয় আর সেখানে পেট্রোল ঢেলে পুরো দোকানটায় আগুন লাগিয়ে দেয়, যাতে এখানে কোনো রকম কোনো প্রমাণ না থাকে। এরপর মার্কো সেই দোকানের পেছনে থাকা BMW ডিক্কি খুলে দেখতে পায় সেখানে একটা সুটকেস রাখা রয়েছে। আর এখান থেকে আমরা ধীরে ধীরে জানতে পারবো এই সুটকেসটার কাহিনী কি, এর ভিতরে কি রয়েছে। এবার আমাদেরকে ইথানকে দেখানো হয়, আর ইথানই হলো এই গল্পের হিরো। ইথান তার গার্লফ্রেন্ড নোরার সাথে থাকে, আর তারা সদ্য জানতে পেরেছে যে নোরা প্রেগনেন্ট। তাই নোরা এই ব্যাপারে খুব খুশি। তারা দুজনেই এয়ারপোর্টে কাজ করত, কিন্তু তাদের দুজনের কাজ আলাদা আলাদা ছিল। এবার তারা তাদের গাড়ি নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়ির মধ্যে নোরা লক্ষ্য করে ইথান অতটা খুশি ছিল না। তাই নোরা তাকে জিজ্ঞাসা করে, তুমি খুশি না কেন? আমি আমাদের বাচ্চার জন্য আর বেশ কিছু টাকা জমাতে চেয়েছিলাম। তখন নোরা বলে, আমাদের জীবন এমনিতেই ভালোভাবেই কাটছে, আমি সবসময় এরকমই একটা জীবন চেয়েছিলাম। এরপর তারা গাড়ি পার্ক করে। নোরা ইথানকে বলে, আমি চাই তুমি আবার পুলিশের চাকরির জন্য ট্রাই করো, আর এটা আমার কাছে একটা ক্রিসমাসের গিফট হবে। আসলে ইথান চাইতো যে সে একজন পুলিশ অফিসার হবে, কিন্তু সে পুলিশের ট্রেনিং কোয়ালিফাই করতে না পারায় তার স্বপ্ন পূরণ হয় না, আর বাধ্য হয়ে তাকে এখন এয়ারপোর্টে সিকিউরিটির কাজ করতে হয়। এরপর তারা এয়ারপোর্টে আসে, আর তারা দুজনে নিজের নিজের কাজের দিকে চলে যায়। তখন ইথানের মনে পড়ে যে সে লেট করে ফেলেছে, তাই সে দৌড়াতে দৌড়াতে তার বসের কাছে পৌঁছায়। তার বস জানায় যে তুমি আজও 10 মিনিট লেট করে এসেছো। ইথান এখানে সিকিউরিটি অফিসারের কাজ করত, আর আজ ছিল ক্রিসমাসের দিন, ফলে এয়ারপোর্টে আজ অনেক বেশি ভিড় হবে। তাই ডিপার্টমেন্টের হেড অফিসার আজকের দিনটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেই ব্যাপারে তাদেরকে বোঝাচ্ছিল। এরপর ইথান তার বসকে জানায় যে তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, সে বাবা হতে চলেছে, তাই তার একটা প্রমোশনের দরকার। সে তার বসের কাছে রিকোয়েস্ট করে তাকে যেন ব্যাগ চেক করার কাজে প্রমোশন দেওয়া হয়। তখন তার বস বলে, তুমি রোজ লেট করে আসো, আজও লেট করে এসেছো, তারপরেও তুমি প্রমোশন চাইছো। এরকম করতে থাকলে তোমার কখনোই প্রমোশন হবে না। ইথানের কাজ ছিল এয়ারপোর্টে আসা মানুষদের বডি চেক করা, যে তারা নিজেদের সাথে করে কোনো খতরনাক জিনিসপত্র নিয়ে যাচ্ছে কিনা। তাই সে তার বসকে বলে যে সে লেট করে আসে, কিন্তু তা সত্ত্বেও তার রেকর্ড খুব ভালো, আর তার জন্য তাকে আজ ব্যাগ চেক করার প্রমোশন করানো উচিত। আর এই এয়ারপোর্টে ব্যাগ চেকিং এর কাজ করতো ইথানের বন্ধু জেসন। জেসন তার বসকে বলে ইথানের সাথে তার কাজটাকে ইন্টারচেঞ্জ করে নিতে, মানে জেসন তার নিজের উঁচু পোস্ট তার বন্ধুকে দিয়ে দেয় এবং সেই ইথানের পোস্টে কাজ করতে রাজি হয়ে যায়। তাই এখন জেসনের টেবিলে বসে ইথান। অন্যদিকে রাইলি নামের একজন লোক গাড়ি এনে এয়ারপোর্টের বাইরে পার্ক করে, যার মধ্যে সে একটা লোককে হস্টেজ বানিয়ে রেখেছিল। এছাড়া গাড়িটার মধ্যে সমস্ত রকমের অত্যাধুনিক টেকনোলজি দিয়ে ভর্তি ছিল, আর সে কিছু মিনিটের মধ্যে এয়ারপোর্টের সমস্ত ক্যামেরা হ্যাক করে নেয়। রাইলি কিছুক্ষণ আগেই জেসনের ফ্যামিলিকে কিডন্যাপ করার জন্য একটা লোক পাঠিয়েছিল, কারণ সে যে কাজটা করতে যাচ্ছিল সেই কাজের জন্য আজ তাদের জেসনকে প্রয়োজন ছিল। কিন্তু সেই এয়ারপোর্টের সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় জেসনের টেবিলে আজ অন্য কেউ বসে আছে। তাই রাইলি তার কোঅর্ডিনেটরকে জানায় ব্যাগ চেকিং এর জায়গায় আজ অন্য কেউ বসে আছে। এখানে রাইলির কোঅর্ডিনেটর অন্য কেউ না, মুভির প্রথমে যে কিলারকে দেখানো হয়েছিল সেই মার্কোই হলো রাইলির কোঅর্ডিনেটর, আর তারা একটা সিক্রেট ডিভাইসের মাধ্যমে নিজেদের মধ্যে কমিউনিকেট করছিল। মার্কো বলে, ব্যাগ চেকিং এর এই জায়গায় যে বসে আছে তার ডিটেলস বের করে ফেলো। তখন দেখতে পায় জেসনের জায়গায় যে বসে রয়েছে তার নাম হচ্ছে ইথান। তখন মার্কো রাইলিকে জানায় প্ল্যান চেঞ্জ করে ফেলো, জেসনের ফ্যামিলিকে কিডন্যাপ করার আর কোনো দরকার নেই। কিন্তু ততক্ষণে সেই লোকটা জেসনের বাড়িতে পৌঁছে গিয়েছিল, যাকে জেসনের ফ্যামিলিকে কিডন্যাপ করতে বলা হয়েছিল। সে দেখতে পায় জেসনের ফ্যামিলি গাড়ি করে কোথাও বেরিয়ে যাচ্ছে। তখনই রাইলি তাকে খবর দেয়
যে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, জেসনের ফ্যামিলিকে কিডন্যাপ করার কোনো দরকার নেই, তার বদলে তুমি এখন জেসনের বন্ধু ইথানের অ্যাড্রেসে যাও, যেটা ওখান থেকে মাত্র 5 মিনিটের দূরে। এই বলে রাইলি ইথানের বাড়ির অ্যাড্রেস তাকে পাঠিয়ে দেয়। এবার রাইলি মার্কোকে ইথানের ব্যাপারে আরো ডিটেলস দেয়। সে বলে ইথান হাই স্কুলে একজন অ্যাথলিট ছিল আর লাস্ট 3 বছর ধরে সে এয়ারপোর্টের টিএস এর সাথে কাজ করছে, আর সে আজ পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেনি। সে তার কেরিয়ার নিয়েও খুশি না, কারণ সে একজন পুলিশ অফিসার হতে চেয়েছিল। এছাড়া তার যে গার্লফ্রেন্ড রয়েছে, তার গার্লফ্রেন্ড এই এয়ারপোর্টেই একটা হায়ার পোস্টে জব করে। এবার চেকিং গেটের সামনে থেকে একজন মহিলা ইথানকে একটা TWS দিয়ে দেয়। সে বলে যে এটা এখানে পড়ে রয়েছে। ইথান সেটা হাতে নিতেই তার মোবাইলে একটা মেসেজ আসে, সেখানে লেখা ছিল এই TWSটা তুমি তোমার কানে লাগিয়ে নাও। ইথান একটু অবাক হয়ে যায়, আর একটু দেরি করাতেই তার কাছে আরো একটা মেসেজ আসে, সেখানে লেখা ছিল TWSটা তাড়াতাড়ি কানে লাগিয়ে নাও। এবার যখনই ইথান সেটা কানে লাগায়, তখনই অপর দিক থেকে একটা চেট ভয়েসে একজন বলে ওঠে যে একটা ব্যাগের বদলে একটা জীবন, এটাই আমাদের ডিল, আর এই ডিল তোমাকে মানতেই হবে। ইথান কিছুই বুঝতে পারে না। ইথান মনে করেছিল যে তার বন্ধু এডি তার সাথে হয়তো কোনো প্র্যাঙ্ক করছে, তাই সে বলে এডি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করা বন্ধ করো, কারণ আজ যে আমি কাজটা পেয়েছি এই কাজটা আমাকে খুব ভালোভাবে পালন করতে হবে, না হলে আমার প্রমোশন আটকে যাবে। তখন সেই লোকটা, মানে যে তার সাথে কথা বলছিল, সে বলে দেখো এডি তোমার বাদিকে ট্রে জমা করছে, সুতরাং আমি এডি না। তখন ইথান বুঝতে পারে যে এটা কোনো প্র্যাঙ্ক কল নয়। এবার মার্কো ইথানকে বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি যেটা বলবো তুমি শুধু সেটাই করো, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। আমার একটা লোক একটা ব্যাগ নিয়ে তোমার স্ক্যানার মেশিনে আসবে, তুমি কোনো রকম ভাবে সেই ব্যাগটাকে আটকাবে না, আর তোমার কাজ শুধু এটুকুই। হ্যালো বন্ধুরা, আজ আমি 1x নামের একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই, যা বিভিন্ন বিনোদনের জন্য সবচেয়ে বিশ্বস্ত ওয়েবসাইট। PSG এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অন্যান্য অ্যাপের তুলনায় অনেক বেশি। ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ 22 মার্চ থেকে শুরু হবে। সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার জন্য এটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন। আপনি স্কোর ভবিষ্যৎবাণী করতে পারবেন এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। তাড়াতাড়ি করুন এবং আপনার প্রিয় দলকে সমর্থন করুন, এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড ব্যবহার করে আপনার প্রথম জমাতে 30,000 BDT পর্যন্ত পেয়ে যান। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার উইনিংগুলো তুলে নিতে পারবেন। লিঙ্ক পিনে কমেন্ট দেওয়া রয়েছে। ডাউনলোড করে অবশ্যই রেজিস্টার করুন, অথবা গুগলে সার্চ করুন 1x লিখে। আর রেজিস্টার করার সময় অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করুন আর বোনাস পান। ঘাবড়ে গিয়ে ইথান তাকে জিজ্ঞাসা করে তুমি কি টেররিস্ট? মার্কো বলে না, আমি একজন সাধারণ মানুষ, আমি টাকার বিনিময়ে কাজ করি, আমার কাজ প্রতিবার আলাদা আলাদা হয়, আর আমি এখন একটা ব্যাগ পৌঁছানোর কাজ পেয়েছি। ইথান জিজ্ঞাসা করে ব্যাগের মধ্যে কি আছে? মার্কো বলে ব্যাগের মধ্যে একটা হিরে রয়েছে। ইথান বলে মিথ্যে কথা। তখন মার্কো জানায় দেখো ব্যাগের মধ্যে কি আছে সেটা তোমার কাজ না, তোমাকে আমি যেটুকু বলেছি তুমি শুধুমাত্র সেটাই করো। আর এই কথার মধ্যেই ইথান চালাকি করে পুলিশকে কল করতে যায়। এদিকে ইথানের মাথার উপরে যে সিসিটিভি ক্যামেরাটা ছিল, সেই সিসিটিভি ক্যামেরা দিয়ে রাইলি তার উপর নজর রাখছিল। সে দেখতে পায় যে ইথান পুলিশকে ফোন করছে। রাইলির সাথে সাথে মার্কোকে এটা জানিয়ে দেয়। তখন মার্কো বলে তুমি ফোনটা এখনই কাটো, না হলে নোরা কিন্তু বাঁচবে না। মার্কোর কাছে ইথান গার্লফ্রেন্ডের নাম শুনে একেবারে চমকে ওঠে। মার্কো বলে এখন তোমার গার্লফ্রেন্ড একটা ব্যারেট M82 স্নাইপার রাইফেলের নিশানায় রয়েছে, তুমি এখনই এই ফোনটা কাটো, না হলে তোমার গার্লফ্রেন্ডের মাথা ঝাঁঝরা করে দেবো। এটা শুনে ইথান ফোন কেটে দেয়, আর মার্কো বলে যাও এবার তোমার ফোন ড্রয়ারে রেখে লক করে আসো। অন্যদিকে আমরা একজন পুলিশ অফিসার এলিনা কোলকে দেখতে পাই, যে গতকাল রাতে আগুন লেগে যাওয়া ক্রিসমাস ট্রি শপে ইনভেস্টিগেশন করতে এসেছে। সেখানে তারা ওই মারা যাওয়া লোকটার হাত থেকে একটা ঘড়ি উদ্ধার করে। তারা জানতো যে এই লোকটা একটা রাশিয়ান গ্যাংয়ের সাথে যুক্ত, তাই তারা ওই লোকটার ঘড়িটাকে খুলে দেখতে পায় তার সাথে একটা ট্র্যাকার লাগানো রয়েছে, যেটা 72 ঘন্টা রেকর্ডিং করতে পারত। এবার এলিনা সেটাকে চেক করার জন্য একটা ল্যাবে পাঠায়। এরপর আবার আমাদের সেই এয়ারপোর্টের সিন দেখানো হয়, যেখানে ইথান খুবই ভয় পেয়ে গিয়েছিল। তাই মার্কো তাকে বলে যে তোমার মুখ এরকম দেখলে সবাই সন্দেহ করবে, হাসি খুশি থাকার চেষ্টা করো। কিন্তু এই সময় চালাকি করে ইথান তার ঘড়িতে মার্কোর সাথে হওয়া কথাগুলো ভয়েস টু টেক্সট মেসেজে টাইপ করছিল, কিন্তু এবারও সেটা রাইলি দেখে নেয়। এবার মার্কো বলে ঘড়িতে মেসেজ টাইপ করা বন্ধ করো, আর এখন কিন্তু আমি আর তোমাকে কোনো থার্ড চান্স দেবো না, আর এরপরে যদি তুমি কোনো ভুল পদক্ষেপ নাও তাহলে কিন্তু তুমি আর নোরাকে বাঁচাতে পারবে না। এবার মার্কো বলে তুমি তোমার ফোনের সাথে ঘড়িটাকেও ওই লকারে আটকে রেখে আসো, আর ইথান বাধ্য হয়ে তার ঘড়িটাকেও ফোনের সাথে লকারের ভিতর রেখে আসে। অন্যদিকে আমাদের এলিনাকে দেখানো হয় সে ল্যাবে রেকর্ডিংটাকে শোনার চেষ্টা করে, কিন্তু এই রেকর্ডিংটা খুব বাজেভাবে ড্যামেজ হয়ে গেছিল, তাই সেখান থেকে খুব ভালোভাবে কিছু বোঝা যাচ্ছিল না। এবার আমরা ইথানকে দেখতে পাই। ইথান শুনতে পায় যে অ্যানাউন্সমেন্টের আওয়াজ তার TWS থেকে আসছে, তার মানে এই লোকটা আশেপাশেই কোথাও রয়েছে। তাই ইথান চারপাশে দেখার চেষ্টা করে। সে সামনের রেস্টুরেন্টে একটা টুপি পরা লোককে বসে থাকতে দেখে, আর সেই লোকটার উপর তার সন্দেহ হয়। তাই ইথান আবার চালাকি করে, একটা বোর্ডিং পাসে সে ইনভিজিবল পেন দিয়ে লিখে দেয় যে এয়ারপোর্টের রেস্টুরেন্টে একটা টেররিস্ট বসে রয়েছে, আর এটা লিখে সে ডিউটিরত একজন পুলিশ অফিসার লিওকে দিয়ে দেয়।
লিও সেই লেখাটা পড়ে অ্যালার্ট হয়ে যায় আর সে ব্যাকআপের জন্য তার টিমকে কল করতেই যায়, কিন্তু তার কিছু করার আগে সেই পুলিশ অফিসারকে হালকা ধাক্কা দিয়ে সেখান থেকে মার্কো চলে যায়। আর এই ধাক্কা দেওয়ার সময় ওই পুলিশ অফিসারটার গায়ে সে ফার্স্ট একটা পয়জন ইনজেক্ট করে দেয়, যার ফলে লিওর খুব ফাস্ট হার্ট অ্যাটাক আসে আর সেখানে তৎক্ষণাৎ সে মারা যায়। আর এসব দেখে ইথান পুরোপুরি শকড হয়ে যায়। সে ওয়েটিং রুমে গিয়ে বসে পড়ে। তখন মার্কো প্রথমবার সরাসরি তার সামনে আসে আর সেখানে তার সামনে গিয়ে বসে। সে বলে, তোমার বন্ধুর হার্ট অ্যাটাক এসেছে আর এর জন্য কিন্তু তুমি দায়ী, কারণ তুমি আমার কথা শোনোনি। আর এরপর আমার শিকার কিন্তু অন্য কেউ হবে না, হবে তোমার গার্লফ্রেন্ড নোরা। তাই তাড়াতাড়ি যাও আর তোমার কাজটাকে কমপ্লিট করে ফেলো। আমার লোক এখনই তোমার স্ক্যানিং মেশিনের সামনে আসবে আর কোনোভাবে তুমি যদি ব্যাগটাকে আটকাও তাহলেই কিন্তু সব শেষ হয়ে যাবে। ভয়ে ইথান আবার তার সিটে ফিরে আসে। সে এসে দেখে তার বস তার সিটকে চেঞ্জ করে তার বন্ধু জেসনকে আবার বসিয়ে দিয়েছে। তখন সে মার্কোকে বলে, আমার আর কিছুই করার নেই, কারণ আমার বস আমার সিট চেঞ্জ করে দিয়েছে। ব্যাগ চেক করা এখন আমার ডিউটি নয়। তখন মার্কো বলে, তোমার বন্ধুকে ওখান থেকে কিভাবে হাঁটাতে হবে সেটা তোমার দায়িত্ব, আর এটা যদি তুমি করতে না পারো তাহলে কিন্তু নোরা বাঁচবে না। আর এটা শুনে ইথানের গলা শুকিয়ে যেতে থাকে আর সে ভাবতে থাকে যে সে কিভাবে তার বন্ধু জেসনকে ওখান থেকে সরাবে। তাই সে জেসনকে সরানোর জন্য একটা প্ল্যানিং করে। সে একটা গ্লাসের মধ্যে কফি এবং মদ মিশিয়ে নিয়ে আসে আর সেই গ্লাসটা সে জেসনের কফির সাথে চেঞ্জ করে দেয়। মার্কো দূর থেকে সমস্ত কিছু দেখছিল আর সে তখন জেসনকে দেখিয়ে তার বসের কাছে কমপ্লেন করে যে ওই লোকটা মদ খেয়ে রয়েছে। তখন তাদের বস জেসনের কাছে যায় আর তার গ্লাসটাকে শুকে দেখতে পারে যে তার মধ্যে অ্যালকোহল রয়েছে। তার বস তাকে ধমক দেয় এবং জেসনকে সিট থেকে তুলে দেয় আর ইথানকে আবারও তার আগের জায়গায় ফিরে যেতে বলে। এদিকে ইথানদের বস জেসনকে চাকরি থেকে বের করে দেয়, কারণ সে ডিউটিরত অবস্থায় অ্যালকোহল পান করছিল। এবার অন্যদিকে আমরা এলিনাকে দেখতে পাই। সে ওই রেকর্ডিংটাকে বারবার শুনে একটা ওয়ার্ড খুঁজে পায়, যেটা হলো নোভিচোক। তাই সে এই বিষয় ইন্টারনেটে সার্চ করে আর সে দেখতে পায় এটা একটা ভীষণই খতরনাক কেমিক্যাল। এই কেমিক্যালের কন্ট্যাক্টে আসার সাথে সাথেই মানুষের রক্ত শুকিয়ে যায় এবং দম আটকে অল্প কিছুক্ষণের মধ্যেই সেই মানুষটা মারা যায়। আর এই নোভিচোকের কোনো অ্যান্টিডোট নেই। এবার আমাদেরকে এয়ারপোর্টের দৃশ্য দেখানো হয়, যেখানে মার্কো জানায় যে একটা লাল টুপি পরা লোক একটু পরেই সেই ব্যাগটা নিয়ে আসবে। সে ইথানকে বলে, তুমি ব্যাগটাকে কিন্তু কোনোভাবেই আটকাবে না, তোমার স্ক্যানিং মেশিন একটা সিগন্যাল দেবে, কিন্তু তুমি সেটাকে ইগনোর করবে। একটু পরে সেই লাল টুপিওয়ালা লোকটা একটা ব্যাগ নিয়ে স্ক্যানিং মেশিনে দেয়। ইথান তার কম্পিউটার স্ক্রিনে দেখতে পায় যে ব্যাগটার মধ্যে একটা ভীষণই খতরনাক ডিভাইস রয়েছে, যেটা দেখতে অনেকটা ডেডলি কেমিক্যালের মতো। এই ধরনের জিনিস ইথান আগে কখনো দেখেনি। এইটা দেখে ইথানের হাত পা কাজ করা বন্ধ করে দেয়। সে আজব দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছুতেই সে তাকে আটকাতে পারে না, কারণ তার কাছে করার মতো কিছুই ছিল না। ইথানের ভীষণই শরীর খারাপ লাগে, তাই সে বাথরুমে গিয়ে ভমিটিং করতে থাকে। তখন রাইলি মার্কোকে জানায় যে এয়ারপোর্ট থেকে কেউ হোমল্যান্ড পুলিশকে ফোন করেছে। আর আপনাদেরকে বলে দেয় এই হোমল্যান্ড হলো আমেরিকার ইন্টারনাল সিকিউরিটির একটা উইং। তখন মার্কো বাথরুমে যায় এবং সে ইথানকে বলে, তুমি কি পুলিশকে ফোন করেছো? ইথান বলে, না, আমি জানি না, আমি সবসময় ক্যামেরার সামনেই ছিলাম, তুমি সবটাই দেখেছো। তখন ইথান মার্কোকে জিজ্ঞাসা করে ব্যাগের মধ্যে কি আছে। তখন মার্কো বলে, এর মধ্যে নোভিচোক 7 রাখা আছে, যেটা কারো শরীরে সংস্পর্শে আসলেই কয়েক মিনিটের মধ্যেই তার রক্ত শুকিয়ে যায় এবং সেই মানুষটা মারা যায়। ইথান মার্কোকে জিজ্ঞাসা করে যে তুমি বলেছিলে যে তুমি টেরোরিস্ট নও। তখন মার্কো ইথানকে বলে যে টেরোরিস্ট তাদেরকে বলা হয় যারা কোনো দেশের জন্য বা জাতির জন্য বা ধর্মের জন্য মানুষকে মারে, কিন্তু আমি তো টাকার জন্য মারছি। তখন ইথান বলে যে ঠিক আছে, তোমার ব্যাগ আমি পাস করে দিয়েছি, আমার কাজ শেষ হয়েছে, এবার আমাকে যেতে দাও। তখন মার্কো বলে, না, তোমার কাজ এখনো শেষ হয়নি। ওই প্লেনটা যতক্ষণ না টেক অফ করছে ততক্ষণে তোমার কাজ শেষ হবে না। এখন তোমার লাঞ্চের টাইম, তুমি নোরার সাথে কি দেখা করবে, আর মনে রাখবে আমি কিন্তু তোমাদের সব কথা শুনতে পাচ্ছি। অন্যদিকে লস অ্যাঞ্জেলস পুলিশ হেডকোয়ার্টারে জন অ্যালকোট নামে একজন ডিটেকটিভ আসে। এটা হলো সেই পুলিশ স্টেশন যেখানে এলিনা কোলেন কাজ করত এবং সেই প্রথমবার যে নোভিচোকের ব্যাপারে জানতে পেরেছে। জন তখন এলিনাকে বলে, তুমি একটা জ্বলে যাওয়া ডিভাইসের মধ্যে থেকে একটা মাফিয়াকে নোভিচোক বলতে শুনেছো, এটাকে কি তুমি কোনো অ্যাটাকের সূত্র মনে করছো? এটা তো বাচ্চাদের মতো কথা। তখন এলিনার বস তাকে বলে যে এখন ক্রিসমাসের সময়, আমি বাড়ি যাচ্ছি, আর আমার কথা শোনো, তুমিও বাড়ি যাও। তখন এলিনার একজন টিমের সিকিউরিটি অফিসার মাইক আসে। সে বলে, আজ সকাল 10:04 এয়ারপোর্ট থেকে কেউ 911-এ ফোন করেছিল, যেটা ইথান নামের একজন টিএসএ অফিসারের নাম্বার। তখন এজেন্ট জন জিজ্ঞাসা করে, তারপর থেকে ওই নাম্বারে কেউ কল করেনি? মাইক বলে, হ্যাঁ করেছিল, কিন্তু তার ফোন এখন বন্ধ আছে, আর এই ফোনটা করেছিল লিও নামের একজন পুলিশ অফিসার। তখন এলিনা বলে, এই লিও 2 ঘন্টা আগেই হার্ট অ্যাটাকে মারা গেছে, আর সেটা ওই এয়ারপোর্টেই হয়েছিল। তখন এলিনা জনকে বলে, তোমার কি এখন এই পুরো ঘটনাটা কোইন্সিডেন্ট মনে হচ্ছে? আমাদের এখনই একবার এয়ারপোর্টে গিয়ে ইথানের সাথে কথা বলা দরকার। এবার এলিনা মাইককে অর্ডার দেয় যে এয়ারপোর্টে যেখানে ইথান ডিউটি করছে সেখানে পুলিশের একটা সিকিউরিটি টিমকে পাঠিয়ে দিতে এবং সকল প্যাসেঞ্জারকে চেক করতে। আর পুলিশ অফিসার লিও যে মারা গিয়েছিল হার্ট অ্যাটাকে, তার বডিতে যেন ড্রাগের টেস্ট করা হয়। মাইক এবার তার কথা মতো এয়ারপোর্টের সিকিউরিটি পাঠিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্ট পুরো পুলিশ অফিসারে ভরে যায়
এরপর তারা ইথানের বসের কাছে যায় এবং তারা গিয়ে বলে, আমরা অর্ডার পেয়েছি সব লাইন বন্ধ করে দেওয়ার জন্য, আর তোমাদের সব কর্মচারীকে এক জায়গায় করে তাদের সবাইকে বোঝাও যে আমরা প্রায় 50 জনের একটা লিস্ট পেয়েছি, এই 50 জনের আইডি কার্ড চেক করতে হবে। তখন ইথান সেখান থেকে একটা ডিভাইস উঠিয়ে নেয় আর তার বসের চাবি দিয়ে সেটাকে আনলক করে। সেখান থেকে সে লাল টুপিওয়ালা প্যাসেঞ্জারের নামটা চেঞ্জ করে দেয় যাতে ভুল নামের জন্য তাকে ধরে নেওয়া হয়। এবার সেখান থেকে তার বস তাকে ডেকে বলে, আমি জানি যে তোমার বন্ধুর জন্য তুমি ভেঙে পড়েছো, কিন্তু এরপরে তুমি যে ভালো কাজ করছো এটা দেখে আমার ভালো লাগছে। একটু পরে ইথানের সামনে তার বন্ধু জেসান আসে। সে বলে, আমি জানি এটা তোরই কাজ, প্রমোশনের জন্য তুই এতটাই নিচে নেমে গেছিস, ছি আমার ভাবতেও লজ্জা লাগছে যে আমি তোকে এতদিন বন্ধু ভাবতাম। এরপর সব প্যাসেঞ্জারদের ভালো করে চেক করা হয়। তখন মার্কো জিজ্ঞাসা করে যে ইথান তুমি কি করছো, ওরা আমার লোককে নিয়ে যাচ্ছে কেন? ইথান বলে, আমি জানি না, ওরা র্যান্ডমলি লোকদের নাম সিলেক্ট করেছে আর তাদেরকে চেক আপ করছে, এখানে আমার কিছুই করার নেই। এবার সে মার্কোকে বলে, আমার হাতে আর কিছুই নেই, আমাদের ডিল শেষ। এরপরেই সে তার কানে থাকা TWSটা কান থেকে নামিয়ে পকেটে রাখে আর দৌড়ে সে নোরার কাছে যায় নোরাকে বাঁচানোর জন্য। কিন্তু সে গিয়ে দেখতে পায় নোরার মাথায় কেউ একজন লেজার পয়েন্ট করে রেখেছে। ইথান বুঝে যায় যে সে যদি কোনো গড়বড় করে তাহলে তার গার্লফ্রেন্ডকে তারা মেরে ফেলবে, তাই সে আবার ওই TWSটা তার কানে পড়ে নেয়। আর মার্কো ইথানকে বলে, তুমি যদি 3 সেকেন্ডে এখান থেকে না যাও তাহলে 30 ক্যালিবারের একটা গুলি 3000 ফুট প্রতি সেকেন্ডের গতিতে আসবে আর নোরার মাথাকে ঝাঁঝরা করে দেবে, তুমি ওর মুখও চিনতে পারবে না। এরপর ইথান কিছু না বলে সেখান থেকে চলে যায়। ইথান সোজা ওয়াশরুমে যায় আর তার পেছন পেছন মার্কো সেখানে চলে আসে। সে ইথানকে বলে, আমি শান্ত হয়ে কথা বলছিলাম আর এখন দেখ আমি তোর সাথে কি করি। এই বলে মার্কো ইথানের ঘাড় ধরে দেওয়ালে ছুঁড়ে মারে, সাথে সাথে তার মুখে একটা জোরে ঘুষি মারে আর ইথান ছিটকে পড়ে যায়। মার্কো ইথানকে তুলে নেয় আর তার পেটে ঘুষি মারে। এবার ইথান তখন মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু মার্কো তখনও থামে না। সে জোরে জোরে বারবার ইথানের পেটে লাথি মারতে থাকে। তখন ইথান মার্কোকে কথার জালে ফাঁসিয়ে উঠে দাঁড়ায় আর জোরে মার্কোর মুখে একটা পাঞ্চ করে। মার্কো ছিটকে দেওয়ালে গিয়ে পড়ে, কিন্তু মার্কো সহজেই ইথানের উপর হামলা করে আর সে তার গলা টিপে ধরে। সে এবার ইথানকে মেরে ফেলতে যায় আর সেই মুহূর্তে ইথান মার্কোর পকেট থেকে প্লাস্টিকের তৈরি একটা বন্দুক বের করে আর মার্কোর উপরই সেটাকে গান পয়েন্ট করে। সে বলে, তোমার স্নাইপারকে এখনই ফোন করো আর ওখান থেকে চলে যেতে বলো, আর তাহলেই আমি তোমাকে ছেড়ে দেবো। তখন মার্কো বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ফোন করছি। এই কথা বলে সে তার পকেট থেকে ফোন বের করে আর সাথে সাথে সে একটা 10 মিনিটের টাইমার প্রেস করে আর সেই বোমাটা অ্যাক্টিভেট করে দেয়। মার্কো বলে, একটু আগে 250 জন লোক মরতো আর এখন এই এয়ারপোর্টে থাকা 6000 মানুষই মরে যাবে। ইথান বলে, এটা এখনই বন্ধ করো। তখন মার্কো বলে, আমিও চাই এটাকে বন্ধ করতে, কিন্তু এটাকে বন্ধ করতে গেলে আমাকে এটার কাছে যেতে হবে। আমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই যে এই বোমাটাকে বন্ধ করতে পারবে, তাই তুমি এখন এই ব্যাগটার কাছে যাবে আর আমি যা যা বলবো সেটাই করবে, তাহলেই এই টাইমারটা বন্ধ হবে। তখন ইথান দৌড়াতে দৌড়াতে সেই ব্যাগের কাছে যায়। সে গিয়ে দেখতে পায় তার বস সেই লাল টুপিওয়ালা লোকটাকে নিয়ে একটা ঘরের মধ্যে চেক করছে। ইথান বলে, ভেতরে আমার বস রয়েছে। তখন মার্কো বলে, তুমি তোমার বসকে গুলি মারো। ইথান এটা করতে রাজি হয় না। তখন মার্কো বলে, তুমি এখন না মরলেও 10 মিনিট পরে তুমি এমনিতেই মরবে, তাই তোমার কাছে কোনো অপশন নেই, তুমি তাড়াতাড়ি তাকে গুলি করো। ইথান সেই মুহূর্তে তার বসের উপর গান পয়েন্ট করে, কিন্তু সে কিছুতেই তার বসের উপর গুলি করতে পারছিল না। তখনই পাশে থাকা সেই লাল টুপিওয়ালা লোকটা টেবিলে থাকা একটা পেন তুলে নেয় আর সাথে সাথে তার বসের গলায় ঢুকিয়ে দেয় আর ইথানের বস ওখানেই মারা যায়। ইথান এতে খুব রেগে যায় আর বলে, তুমি ওকে কেন মারলে? তখন সেই লোকটা উত্তর দেয়, আমার কাছে আর কোনো উপায় নেই, কারণ ওরা আমার হাজবেন্ডকে তুলে নিয়ে গেছে আর আমাকে এই ব্যাগটা দিয়ে পাঠিয়েছে। আমি যদি ওদের কথা না শুনি তাহলে ওরা আমার হাজবেন্ডকে মেরে ফেলবে। তখন ইথান মার্কোর বলা স্টেপগুলোকে ফলো করে আর সেই বোমটাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। অন্যদিকে আমরা এলিনাকে দেখতে পাই। সে এজেন্ট জনের সাথে গাড়িতে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল আর এখানে জন ড্রাইভিং করছিল। তখন মাইক এলিনাকে কল করে। সে বলে, যে লোকটা তোমার সাথে রয়েছে সে আসলে এজেন্ট নয়, আসলে এজেন্ট এই মুহূর্তে আমাদের অফিসে এসে পৌঁছেছে। এই কথা শুনে এলিনা বুঝতে পেরে যায় এই লোকটা সেই গ্যাংয়েরই কেউ, তাই সে নকল এজেন্টের উপর গান পয়েন্ট করে। সঙ্গে সঙ্গে সেই নকল এজেন্টটা তার গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আর সাথে সাথে এলিনার উপর হামলা করে দেয় আর এলিনাও সেই চলন্ত গাড়ির মধ্যে তাকে গুলি করার জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু সেই হিটম্যান এলিনার বন্দুক ধরে গাড়িটা অন্য গাড়ির সাথে ধাক্কা মারে। তাতে এলিনার হাত থেকে রিভলভারটা ছুটে পড়ে যায় আর তখন একটা গাড়ির সাথে ধাক্কা লেগে তাদের গাড়িটা উল্টে যায়। এবার জন এলিনার গলা টিপে তাকে মারার চেষ্টা করে, কিন্তু অনেক কষ্টে এলিনা তার রিভলভারটাকে তুলে নেয় আর সেই হিটম্যানকে গুলি করে দেয়। সে সাথে সাথে ওখানে মারা যায়। এরপর এলিনা সেখান থেকে বের হয় আর রাস্তা থেকে একটা গাড়ি নিয়ে সেই এয়ারপোর্টের দিকে যায়। অন্যদিকে আমরা ইথানকে দেখতে পাই। সে মার্কোর কথা মতো ওই ব্যাগটা নিয়ে বেসমেন্টের ফ্লাইটের দিকে যাচ্ছিল আর ব্যাগ নিয়ে আসা ওই লোকটা তার পেছন পেছন আসছিল। যেহেতু মার্কো ওই লোকটার সাথেও TWS এ কানেক্টেড ছিল, তাই মার্কো সেই লোকটাকে বলে, তোমার একটা শেষ কাজ রয়েছে আর সেটা হলো ইথানকে পেছন থেকে গুলি করো। মার্কোর কথা মতো ইথানের দিকে সেই লোকটা গান পয়েন্ট করে, কিন্তু ইথান সেটা সামনের আয়নায় দেখে ফেলে আর সেই লোকটার উপরে সে হামলা করে দেয়। এবার ইথান আর সেই লোকটার মধ্যে ফাইট শুরু হয়। ইথান ওই লোকটাকে ব্যাগের কন্টেনার দিয়ে ধাক্কা মারে, তাতে কয়েকটা কন্টেনার ওই বমওয়ালা ব্যাগটা নিচে পড়ে যায়, কিন্তু সেই লোকটা তখনই ইথানকে আবার গুলি করতে যায়। ইথান সেই বন্দুকটা তার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে আর ধস্তাধস্তিতে দুজনেই সিঁড়ির উপর থেকে পড়ে যায়। মার্কো এইসব মারামারির আওয়াজ শুনে বেসমেন্টের দিকে আসতে থাকে। এদিকে তারা দুজন মারামারি করতে করতে এসকেলেটরের উপরে পড়ে আর ইথান তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে তুমি যদি মার্কোর
কথা মতো আমাকে গুলি করো, তারপরে ওরা তোমার হাজবেন্ডকে মেরেই ফেলবে। কিন্তু সেই লোকটা তার কোনো কথাই শোনে না। সে বারবার ইথানের দিকে বন্দুক ফায়ার করে, আর তখনই সেই নভিচোখ রাখা ব্যাগটা নিচের দিকে পড়ে যায়। আর এই সময় একটা গুলি গিয়ে তার গায়ে লাগে, আর সে ওখানেই মারা যায়। ইথান তখন তার ওয়াইফ নোরাকে কল করে, কিন্তু তার ওয়াইফ ব্যস্ত থাকার জন্য তার কল তুলতে পারে না। তখন সে তার বন্ধু এডিকে মেসেজ করে। সে বলে এয়ারপোর্টে টেররিস্ট রয়েছে, আর নোরা কোনো একজন স্নাইপারের বন্দুকের নিশানায় রয়েছে, তাড়াতাড়ি যাও এবং নোরাকে বাঁচাও। এই মেসেজ পাওয়ার পরই এডি নোরার কাছে পৌঁছে যায় এবং নোরাকে সেই মেসেজটা দেখায়। তখন এলিনা এয়ারপোর্টের কাছে যায়, আর সে তার পুলিশের আইডি কার্ড দেখিয়ে বলে এখনই এয়ারপোর্টটাকে সিজ করে দাও। আর সে ইথানের সাথে দেখা করতে যায়। তাদের মধ্যে ইথানের একজন বন্ধু বলে যে ইথানকে সে একটু আগেই নিচে যেতে দেখেছে। তাই এলিনা এবার ইথানের সাথে দেখা করার জন্য একজন অফিসারের সাথে নিচের দিকে যায়। অন্যদিকে নিচে দেখা যায় ইথান সেই ব্যাগটা নিয়ে পালাচ্ছে। ব্যাগে ট্র্যাকার লাগানো ছিল, তাই মার্কো ট্র্যাকারের সাহায্যে খুঁজতে খুঁজতে তার ব্যাগের কাছে পৌঁছে যায়। মার্কো এখন ইথানকে বলে আমার ব্যাগ আমাকে দিয়ে দাও, নইলে নোরাকে আমরা মেরে ফেলবো। কিন্তু ইথান তার কথায় কোনো ভয় পায় না। সে ব্যাগ নিয়ে পালাতে থাকে, আর মার্কো তার উপর ফায়ার করতে থাকে। পালাতে পালাতে ইথান একটা জায়গার ভিতর লুকিয়ে পড়ে, আর মার্কো তার দিকে গান পয়েন্ট করে এগোতে থাকে। কিন্তু এরই মধ্যে ইথান তার হাতে থাকা ব্যাগটার মতো অন্য একটা ব্যাগ দেখতে পায়। ইথান তখন সেই ব্যাগের ভেতর থেকে নভিযোগ পাল্টে ওই অন্য ব্যাগটার মধ্যে রেখে দেয়, আর সেই ব্যাগটাকে একটা অন্য জায়গায় রেখে দেয়। ওদিকে দেখা যায় নোরা এডির কাছ থেকে এই খবর পাওয়ার পর সেখান থেকে পালিয়ে যেতে থাকে, আর রাইলি তার গাড়ি নিয়ে নোরার দিকেই আসছিল। তবে রাইলির গাড়ির ভিতরে যে লোকটা হস্টেজ ছিল, এটা হলো সেই লাল টুপিওয়ালা লোকটার হাজবেন্ড। সে কোনো রকমে তার হাত খুলে ফেলে, তবে সেটা রাইলি দেখতে পায় না। রাইলি গাড়ি নিয়ে নোরা এবং এডির কাছে চলে আসে। এডি বুঝতে পারে যে সে নোরাকে মারতে চায়, তাই এডি বলে নোরা তুমি যাও, আমি একে দেখে নিচ্ছি। আর তখনই এডি রাইলির দিকে এগিয়ে যায়, আর রাইলির সাথে সাথে এডির শরীরে সেই কেমিক্যালটা ইনজেক্ট করে দেয়, যেটা মার্কো লিও শরীরে দিয়েছিল। এর ফলে মুহূর্তের মধ্যে এডির হার্ট অ্যাটাক হয়, আর সে মারা যায়। এবার ইথান সেখান থেকে পালিয়ে নোরার কাছে যেতে থাকে। তখন অফিসার এলিনা ইথানের সামনে চলে আসে। তখন সে এলিনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর তাকে বলে যে আমার গার্লফ্রেন্ড বিপদে আছে, আমি এখন তাকে বাঁচাতে যাচ্ছি। আর যেতে যেতে ইথান এলিনাকে মার্কোর বর্ণনা দিয়ে বলে তার গায়ের রং ফর্সা, লম্বা হাইটের একজন লোক, তার হাতে রাখা একটা খতরনাক ফ্লাইট, আর তার মধ্যে একটা খতরনাক হাতিয়ার রয়েছে, যেটা নিয়ে সে ফ্লাইটে করে পালাচ্ছে। তাকে যদি আটকানো না যায় তাহলে বহু মানুষ মারা যাবে। এবার ইথান দৌড়ে নোরার কাছে আসে, আর সে দেখতে পায় রাইলি নোরাকে মারার জন্য নোরার কাছে আসছে। ইথান তখন নোরাকে জড়িয়ে ধরে, আর পেছন থেকে একটা গুলির আওয়াজ হয়, আর আমরা দেখতে পাই যাকে রাইলি এতক্ষণ হস্টেজ বানিয়ে রেখেছিল সেই লোকটা রাইলির উপর একটা গুলি চালিয়েছে, আর রাইলি সেখানেই মারা যায়। ইথান তখন হস্টেজ থাকা সেই লোকটাকে বলে তোমার হাজবেন্ডকে বাঁচানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আর বেঁচে নেই। আর এই কথা শুনে সেই লোকটা খুবই ভেঙে পড়ে। এবার ইথান চায় যে সে মার্কোকে প্লেনে ওঠার আগেই আটকাবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মার্কো প্লেনে পৌঁছে গেছে। এবার সে নোরাকে ওই ব্যাগের ট্র্যাকিং করতে দেয় যে ব্যাগটা ঠিক কোন প্লেনে আছে। আসলে ইথান যে ব্যাগটা পাল্টে দিয়েছিল সেই ব্যাগটাতে একটা ট্র্যাকার লাগানো ছিল, আর সেই ট্র্যাকারের মাধ্যমেই নোরা জানতে পারে যে ব্যাগটা এখন কোন ফ্লাইটে রয়েছে। এটা জানার পর ইথান নোরাকে বলে যে কোনোভাবে এই ফ্লাইটকে টেক অফ করা থেকে আটকাতে হবে, আর না হলে এয়ারপোর্টে থাকা সমস্ত মানুষ মারা যাবে। নোরা জিজ্ঞাসা করে এখন তুমি কি করতে চাইছো? তখন ইথান বলে আমি ওই প্লেনে গিয়ে বোমাটাকে ডিফিউজ করে দেবো, কারণ এখন আমি ছাড়া ওই বোমাটাকে আর কেউ ডিফিউজ করতে পারবে না। আর এটা বলে সে ওই প্লেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই যে মার্কো সেই ব্যাগটা নিয়ে প্লেনে চলে এসেছে। সে তখন ওই ব্যাগটাকে উপরের কেবিনে রাখার চেষ্টা করছিল, কিন্তু ব্যাগের সাইজটা বড় হওয়ায় ওই কেবিনে তার ব্যাগটা ফিট হয় না। তখন কেবিন ক্রু এসে তাকে বলে ব্যাগটা এই কেবিনে রাখার জন্য একটু বেশি বড়, তাই ব্যাগটা আপনি আমাকে দিয়ে দিন, আমি সঠিক জায়গায় রেখে দেবো। আসলে এটা ছিল ইথানের চালাকি। সে ব্যাগটাকে পাল্টে একটা বড় সাইজের ব্যাগ দিয়েছিল, যাতে ব্যাগটা মার্কো নিজের কাছে রাখতে না পারে। এবার আমরা দেখতে পাই মাইক এলিনাকে কল করে বলছে যে আমাদের টার্গেট ফ্লাইট নাম্বার 610 আছে। তাই এলিনা কন্ট্রোল রুমে কল করে ফ্লাইট নাম্বার 610 কে টেক অফ করতে বারণ করে। আর তখনই নোরা এসে এলিনাকে বলে আমি নর্থ উইন্ডো অপারেশনের ম্যানেজার, প্লিজ আমার ফ্লাইট নাম্বার 610 কে টেক অফ করতে বাধা দেবেন না, না হলে মার্কো ওই বোমাটাকে এয়ারপোর্টেই অ্যাক্টিভেট করে দেবে, আর এয়ারপোর্টের সমস্ত মানুষ মারা যাবে, এমনকি আমরাও মারা যাব। তখন এলিনা ওই প্লেনটাকে টেক অফ করার পারমিশন দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইথান একটা লাগেজ ভ্যান নিয়ে ফ্লাইট নাম্বার 610 দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, আর টেক অফ করার ঠিক আগেই সে কোনোভাবে ওই ফ্লাইটের ভিতরে পৌঁছে যায়। এবার সে ফ্লাইটে গিয়ে ওই ব্যাগটাকে খুঁজে বের করে এবং ওই বোমাটাকে ডিফিউজ করার চেষ্টা করে। আর যখনই সে বোমাটাকে ডিফিউজ করার চেষ্টা করে তখনই মার্কোর ফোনে নোটিফিকেশন চলে যায়। সে বুঝতে পারে বোমাটাকে কেউ বন্ধ করার চেষ্টা করছে, আর তাই মার্কো সেটাকে দেখার জন্য ব্যাগের কাছে যায়। সে দেখতে পায় ইথান সেখানে চলে এসেছে এবং সে বোমাটাকে ডিফিউজ করার চেষ্টা করছে। তখন মার্কো বলে ব্যাগ আমার কাছে দিয়ে দাও, আর না হলে আমি তোমাকে গুলি করে মেরে ফেলবো। তখন ইথান বলে বোমা ফাটলে আমি এমনিতেই মারা যাব, তার থেকে ভালো আমি এটাকে ডিফিউজ করার চেষ্টা করি। মার্কো বলে তুমি চেষ্টা করলেও পারবে না, তার আগে আমি তোমায় গুলি করে মেরে ফেলবো। এই বলে মার্কো ইথানের দিকে গুলি চালায়, যেটা ইথানের পায়ে গিয়ে লাগে। আর তখন ওই ফ্লাইটের পাইলট গুলি চালার আওয়াজ পেয়ে অ্যানাউন্স করে যে প্লেনে হাতিয়ার নিয়ে দুজন লোক রয়েছে, তাই প্লেনকে এমার্জেন্সি ল্যান্ডিং করতে আমরা বাধ্য হচ্ছি। এই বলে তারা প্লেনকে আবার ল্যান্ডিং করতে শুরু
শুরু করে। এবার মার্কো বলে, তোমার খেলা খতম হয়ে গেছে ইথান, এবার ব্যাগটা আমাকে দিয়ে দাও। তখন ইথান চালাকি করে বমের মধ্যে থেকে সেই কেমিক্যালটা বের করে নিজের কাছে রেখে দেয়, আর বম সহ ব্যাগটা ফ্রিজে রেখে লুকিয়ে পড়ে। মার্কো সেটা খুঁজতে খুঁজতে সেই ফ্রিজের সামনে চলে আসে। তখন মার্কো বলে, তুমি কি মনে করেছো ফ্রিজে রাখলে বমটা নষ্ট হয়ে যাবে? ইথান, তুমি তো বোকাই থাকবে। এই বলে সে ফ্রিজ খুলে বমটা অ্যাক্টিভেট করতে যায়, কিন্তু সে ব্যাগ খুলে দেখতে পায় বমের মধ্যে কেমিক্যালটাই নেই। আর ইথান তখন তার গায়ের জোরে ফ্রিজের মধ্যে সেই কেমিক্যালটা ছুঁড়ে মারে আর দরজা বন্ধ করে দেয়। মার্কো সেটা দেখে তাড়াতাড়ি ফ্রিজ থেকে বের হতে যায়, কিন্তু ইথান ফ্রিজের দরজা শক্ত করে চেপে ধরে আর কেমিক্যালের কন্টেনার ভেঙে গিয়ে ফ্রিজের মধ্যেই সেটা ছড়িয়ে পড়ে। আর মার্কোর গলা শুকিয়ে যায়, সে যন্ত্রণা ছটফট করতে থাকে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মার্কো ফ্রিজের দরজা খোলার প্রচন্ড চেষ্টা করে, কিন্তু ইথানও সেই ফ্রিজের দরজা খুলতে দেয় না। আর এটা একটা পুরোপুরি এয়ারটাইট কন্টেনার ছিল, ফলে এই কেমিক্যালের কোনো অংশ বাইরে আসছিল না। ইথানের পায়ে এই সময় গুলি লেগেছিল, কিন্তু তারপরেও সে নিজের সর্বস্ব শক্তি দিয়ে দরজাটাকে বন্ধ করে রাখে। আর দেখা যায় ধীরে ধীরে মার্কো সারা শরীরের রক্ত শুকিয়ে গেছে, তার পুরো শরীর অকেজো হয়ে গেছে, আর সে দম আটকে ওখানেই মারা যায়। এরপর আমরা দেখতে পাই সেই ফ্লাইট নম্বর 610 এমার্জেন্সি ল্যান্ডিং করেছে, আর ফ্লাইটের কার্গো থেকে ইথান বেরিয়ে এসেছে। অনেক পুলিশ সেখানে গাড়ি নিয়ে পৌঁছে যায়। ইথানকে বেরিয়ে আসতে দেখে পুলিশরা তার উপর গান পয়েন্ট করে, কিন্তু এলিনা ইথানের উপর থেকে বন্দুক নামিয়ে নিতে বলে আর বলে, ওকে হসপিটালে নিয়ে যাও। এলিনা ইথানের কাছে জিজ্ঞাসা করে, নোভিচোক কোথায় আছে? ইথান উত্তর দেয়, প্লেনের ভিতরে যে এয়ারটাইট ফ্রিজার রয়েছে তার ভিতরে। এলিনা আরো জিজ্ঞাসা করে যে ওই লোকটা এখন কোথায়? তখন ইথান উত্তর দেয়, ওই লোকটা ওই ফ্রিজের মধ্যেই রয়েছে। এলিনা বুঝতে পারে ওই লোকটা মারা গেছে, আর সেই মুহূর্তে এখানে নোরা চলে আসে, আর নোরা ইথানকে জড়িয়ে ধরে। ইথান অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় এলিনা তার কাছে আসে। ইথান এলিনাকে ধাক্কা দেওয়ার জন্য তাকে সরি বলে, আর তখন এলিনা বলে, আজ তোমার জন্যই এতগুলো মানুষের জীবন বেঁচেছে। মুভির শেষ সিনে আমাদের 1 বছর পরের দৃশ্য, অর্থাৎ ক্রিসমাসের দিন দেখানো হয়। ইথানের এখন খুব সুন্দর একটা বেবি হয়েছে, আর সে তার ফ্যামিলি নিয়ে ক্রিসমাসের ভ্যাকেশনে যাচ্ছে, যেখানে তার বন্ধুরাও ডিউটি করছে। এবার ব্যাগ স্ক্যানিং এর সময় ইথান তার ব্যাগ আর অন্যান্য সব জিনিসগুলো স্ক্যানে বসিয়ে দেয়, আর তখন আমরা ইথানের আইডি কার্ড দেখতে পাই, আর এটা ছিল একটা পুলিশের আইডি কার্ড, অর্থাৎ ইথান এখন পুলিশের চাকরি পেয়ে গেছে। আর এভাবেই এই মুভিটার একটা হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, কেমন লাগলো সিনেমাবাজির আজকের এই মুভিটা? এরকম থ্রিলিং মুভিকে আপনি আরো দেখতে চান? কমেন্ট করে অবশ্যই জানান। মুভিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর আমি মিঠুন খুব তাড়াতাড়ি আরো একটা অসাধারণ এবং থ্রিলিং মুভি নিয়ে আসছি। ততদিন গুড বাই।